প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। মার্চের প্রথম সপ্তাহে বাংলার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের। এসআইআরের বিরোধিতায় রেললাইনে শুয়ে বিক্ষোভ, ব্যাহত হাওড়া বর্ধমান ট্রেন পরিষেবা। ভিনরাজ্যে ফের ঝরল মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের প্রাণ, লালগোলায় শোকের ছায়া। অপরাধ ক্ষমা করে জেলবন্দি 900-র বেশি ভারতীয়কে মুক্তি দিলেন আরব আমির শাহীর প্রেসিডেন্ট। নাসিকের বিজেপি প্রার্থীর নাম রাজ্যের ভোটার তালিকায়, শোরগোল বীরভূমে। গণতন্ত্রের ক্ষতি করতে পারে, এসআইআর নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন নোবেলজয়ী অমর্ত্য সেন। জেলে যেতে হলে যাব, এফআইআরকে গুরুত্ব দিচ্ছেন না ফারাক্কার বিধায়ক। নিজের দায়িত্ব পালন না করলে দল পাশে থাকবে না, তৃণমূল নেতাদের করা বার্তা অভিষেকের। বিজেপি ক্ষমতায় এলে মুঘল পাঠানের নাম মুছবে, হুমায়ুনের সঙ্গে আঁতাতে জল্পনা ওড়ালেন শুভেন্দু। জাতীয় কন্যা শিশু দিবসে মেয়েদের ক্ষমতায়নের বার্তা মুখ্যমন্ত্রীর, মনে করালেন একাধিক প্রকল্পের কথা। উপসাগরে ফের যুদ্ধের মেঘ, বহু দেশের বিমান বাতিল, হামলা তাল ঠুকছে আমেরিকা, জবাবে তৈরি ইরান। নির্বাচনী সংকল্পপত্র তৈরির লক্ষ্যে 11 সদস্যের কমিটি গড়ল বিজেপি। নীতীশের কনভয় যাবে বলে রেলগেট খুলে রাখার নির্দেশ, 1 ঘন্টা যাত্রীদের নিয়ে পরপর দাঁড়িয়ে রইল ট্রেন। দরকারে গাঁটের কড়ি খরচ করে ওয়ার রুম চালান, এসআইআরের শেষ বেলায় আর কি বার্তা অভিষেকের। এবার থেকে বিএলওদের বিরুদ্ধে নিজেই ব্যবস্থা নিতে পারবেন সিইও, স্বাধীনতা দিল জাতীয় নির্বাচন কমিশন। জোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন, কংগ্রেসকে মরিয়া আহ্বান সলিমের, প্রশ্ন ফ্রন্ট ও সিপিএমের অন্দরেই। নজরে নবান্ন, দুর্বল কলকাতা নয়, সম্ভাবনাময় বর্ধমান থেকে বাংলা টেস্ট শুরু বিজেপির নবীন সভাপতির। দার্জিলিংয়ে রক্তপাত, শৈলশহর বেড়াতে এসে চালককে এলোপাথারি কোপ, শ্রীঘরে পাঞ্জাবের 5 পর্যটক। আজই ফেরার কথা ছিল, ফিরলেনও, তবে কফিনবন্দি হয়ে। ঢুকরে কাঁদলেন জওয়ান সমীরণ সিংয়ের বাবা মা। বাংলাদেশের মৌলবাদী তাণ্ডবের ভঙ্গিমায় বাঁকুড়াতে বিজেপি কর্মীকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা, গর্জে উঠলেন শুভেন্দু। বিজয় মেহুল নীরবদের মতো 71 জন পলাতককে বিদেশে চিহ্নিত করা গেছে, 24-25 অর্থবর্ষের রিপোর্ট কেন্দ্রের। মাথার মোট দাম ছিল 47 লক্ষ। 9 জন মাওবাদীর আত্মসমর্পণে ওড়িশার নবরংপুরকে মাওবাদী মুক্ত বলে ঘোষণা। বন্দে মাতারাম গাওয়ার সময়ও উঠে দাঁড়াতে হবে, জাতীয় গানের বিধি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক মোদী সরকারের। কোচবিহারের মাথাভাঙ্গায় এসআইআর নোটিশ ঘিরে মৃত্যু, রাজনীতিতে তোলপাড়। ট্রাম্পের ভয়ে বাংকারে লুকোতে হয়নি খামেনেইকে, মার্কিন হানা সর্বশক্তি দিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি ইরানের। রেড রোডে বেপরোয়া গতির গাড়ি, প্রজাতন্ত্র দিবসের আগে ফের নজরদারিতে প্রশ্ন। ফেব্রুয়ারি থেকে 1800 হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, নতুন বছরে প্রকাশ্যে এলো নয়া চমক। হাসপাতাল চত্বরে সদ্যজাতর মুন্ডু নিয়ে ঘুরে বেড়ালো কুকুর, হার হিম করা ঘটনা জলপাইগুড়িতে। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। চলতি বছরে রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন, তবে ভোটের আগে এসআইআর শুনানি নিয়ে চড়ছে পারদ। এই আবহেই সামনে এলো বড় খবর, জেলায় জেলায় দ্রুত এসআইআরের শুনানির কাজ শেষ করে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই তথ্য মেলার পরেই অনেকে বলছেন, তাহলে কি মার্চের প্রথম সপ্তাহেই বাংলার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ করতে চলেছে নির্বাচন কমিশন? তাই এই নির্দেশ দেওয়া হয়েছে। নো ম্যাপ ভোটারদের শুনানিতে অনেকটা সময় চলে গিয়েছে, তাই আর সময় নষ্ট করা যাবে না বলেই জেলাগুলিকে নির্দেশ দেওয়া। কমিশনের করা নির্দেশ সন্দেহজনক ভোটারদের শুনানি ক্ষেত্রে আর অত সময় ব্যয় করা যাবে না। কমিশন বলেছে, ডিইওদেরকেই ঠিক করতে হবে দ্রুত শুনানি কিভাবে শেষ করা যাবে তার গাইডলাইন। পরিস্থিতি অনুযায়ী এই কাজ করতে হবে বলেই বলা হয়েছে। কমিশন সূত্রে খবর, মার্চের 3য় সপ্তাহের মধ্যেই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পরিকল্পনা রয়েছে, তাই দ্রুত শুনানি শেষ করতে হবে যাতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যায়। শনিবারের মধ্যেই শেষ করতে হবে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা প্রত্যেকের নাম পঞ্চায়েত ও ওয়ার্ড অফিসগুলিতে টাঙানোর কাজ। এরপরেই বলা হয়েছে, তালিকায় থাকা ভোটারদের আপত্তি জানানোর জন্য 10 দিন সময় দিতে হবে। তা যদি হয় তাহলে নির্ধারিত তারিখ 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে না।
সময় পিছিয়ে যাবে আরও 2 সপ্তাহ। তাই নির্বাচন কমিশন আর কোনো ঝুঁকি নিতে চাইছে না। মার্চের 3য় সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা না করা গেলে তাদেরই সমস্যায় পড়তে হবে বলে মনে করছে নির্বাচন কমিশন। আগামী 5ই মের মধ্যে বাংলায় পরবর্তী সরকার গঠন প্রক্রিয়ার কাজ শুরু করতেই হবে। আইন মতে নির্বাচন ঘোষণার দিন থেকে সর্বোচ্চ 43 দিন ও সর্বনিম্ন 28 দিনের ব্যবধানে থাকা বাধ্যতামূলক। তাই মার্চের 3য় সপ্তাহের মধ্যে যদি নির্বাচন ঘোষণা না করা যায় তাহলে আইনি ডেডলাইন মিস হবে। ঠিক এই কারণে আর সময় নষ্ট একেবারে করতে চাইছে না কমিশন। এসআইআরের বিরোধিতায় রেল লাইনে শুয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। আটকে গেল হাওড়া বর্ধমান লোকাল। আজ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশিত হওয়ার কথা। তার আগেই সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে বর্ধমান স্টেশন চত্বরে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। জানা গিয়েছে এদিন বেলা 11টা নাগাদ জাতীয় পতাকা হাতে নিয়ে স্টেশন চত্বরে ঢুকে পড়েছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পাশাপাশি এসআইআর বয়কট সম্বলিত একটি পোস্টারও নিয়ে আসেন তারা। এরপরে স্টেশনে ঢোকার চেষ্টা করলে রেল পুলিশের সঙ্গে হাতাহাতি হয় তাদের। পুলিশ সেখানে থেকে তাদের সরিয়ে দিতে চাইলে চরম বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। এরপর স্টেশনে ঢুকে রেল লাইনে শুয়ে পড়েন বিক্ষোভকারীরা। প্রায় 25 মিনিট ধরে তারা রেল লাইনে বিক্ষোভ দেখান, যার ফলে বর্ধমান স্টেশনে বেশ কিছুক্ষণ আটকে পড়ে লোকাল ট্রেনগুলি, যার মধ্যে হাওড়া বর্ধমান লোকাল রয়েছে। যাত্রীরা স্টেশনে নেমে যাওয়ার পরই কিছুক্ষণ ট্রেনটি দাঁড়িয়ে থাকে। পরে বিক্ষোভকারীদের লাইন থেকে সরানোর পরে ট্রেনটিকে কারশেডে পাঠিয়ে দেওয়া হয়। বেলা 11টা 50 মিনিট নাগাদ ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়, কিন্তু স্টেশনে বিক্ষোভ চালিয়েই যান স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিয়ে কার্যত হিমশিম খেতে হয় রেল পুলিশকে। বর্তমানে এসআইআর আতঙ্কে দম ফাটছে রাজ্যবাসীদের। 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকায় শুনানিতে ডাক পড়েছে অনেকের। ভারতীয় নাগরিক প্রমাণ না হলেই ভিন দেশে চলে যেতে হবে, এই ভয়ে দিন কাটছে রাজ্যবাসীদের। এই আতঙ্কে অনেকে মারা গিয়েছেন। কাজের অতিরিক্ত চাপে বিএলএরাও অসুস্থ হয়ে পড়েছেন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছে রাজ্য সরকার। এদিন বর্ধমান স্টেশনে স্থানীয়রা বিক্ষোভ দেখিয়ে দাবি করেন যে তারা এই দেশের নাগরিক, এত বছর ভোট দিয়ে এসেছেন। এসআইআর প্রক্রিয়ায় সমস্ত নথি দেওয়ার পরও তাদের শুনানিতে ডাকা হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে জানিয়েছেন তাদের এই প্রতিবাদ স্বতঃস্ফূর্ত। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার অছিলায় শুনানির নামে সাধারণ মানুষের হেনস্থা রুখতে দলের সাংসদ বিধায়ক নেতাদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল সাংসদ বিধায়ক ও বুথ লেভেল এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে দলের একাংশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এসআইআর নিয়ে খোলা কেন্দ্রভিত্তিক ওয়ার রুমে বিধায়ক ও সাংসদদের একাংশ ঠিকমতো সময় দিচ্ছেন না বলে অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিয়ে অভিষেক বলেন, আপনারা যদি নিজের কাজ না করেন দল আপনাদের পাশে থাকবে না। এদিনের বৈঠকে এসআইআরের শুনানিতে সাধারণ মানুষের হেনস্থা রুখতে বিএলএদের নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত তথ্যগত অসঙ্গতি সংক্রান্ত ভোটারদের তালিকা প্রকাশ করেনি কমিশন। শুনানিতে আমাদের বিএলএ 2কে অংশ নিতে দেয়নি। অন্য সব দল হোয়াটসঅ্যাপের নির্দেশ মেনে নিলেও আমরা সেটা মানিনি। নির্বাচন হোয়াটসঅ্যাপে হয় না। আমরা প্রতিরোধ করেছিলাম এবং বলেছিলাম যে বিএলএ 2 উপস্থিত থাকবেই। এসআইআরের শুনানিতে গিয়ে মানুষের হয়রানি আটকাতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত না হওয়া পর্যন্ত বিধায়ক, সাংসদ ও বিএলএদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সাংসদদের বাজেট অধিবেশনের জন্য দিল্লিতে গিয়ে ডেরা না বেঁধে নিজের সংসদীয় কেন্দ্রে বাড়তি সময় দিতেও বলেছেন। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে প্রকাশিত তথ্যচিত্র লক্ষ্মী এলো ঘরে প্রচারের ব্যাপারে তৃণমূলের মহিলা মোর্চাকে নির্দেশ দিয়েছেন তৃণমূলের সেনাপতি। বাংলায় বিজেপি কর্মীরা শারীরিক নির্যাতনের শিকার এবং শুধু তাই নয়, এক বিজেপি কর্মীকে তার পরিবার সহ বাড়িতে তালাবন্ধ করে পুড়িয়ে মারা চক্রান্তের প্রতিবাদে বাঁকুড়ার ওন্দায় বিক্ষোভ মিছিল হাঁটলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরই সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দিলেন তিনি। এসআইআর থেকে হুমায়ুন কবির কিছুই বাদ গেল না। হুমায়ুনের সঙ্গে নাকি বিজেপির গোপন আঁতাত রয়েছে, সেই নিয়ে বারবার মুখ খুলেছে তৃণমূল। কিন্তু শুভেন্দু সাফ জানালেন, আমরা এলে বাবরের নাম মুছবো, হুমায়ুনের নাম মুছবো,
জাহাঙ্গীরের নাম মুছবো, কোনো মুঘল পাঠানের নাম থাকবে না, সব মুছবো, কোনো ছাড় নেই, বিজেপিকে বাংলায় আনুন। সভা শুরু হলে জয় শ্রীরাম রোল ওঠে। বিজেপির স্লোগানে চারদিক ভরে গেছে। তখন বিজেপি কর্মী তাপস বারিককে রাত 2টোর সময় বাড়িতে তালাবন্ধ করে আটকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে মঞ্চ থেকে সরাসরি অভিযোগ করেন শুভেন্দু। তিনি জানান, ঘটনার পর 72 ঘন্টা কেটে গেছে, তারপরও কোনো তদন্ত হয়নি, গ্রেপ্তার তো দূরের কথা। তার কথাই, কর্মীরা সবাই মিলে তাপস বারিকের বাড়িতে গিয়েছি, সেখানে কান্নার রোল চোখে দেখার মতো না। আমরা যাওয়ার পর পুলিশ আজ ফরেনসিক করেছে, 26 তারিখের মধ্যে গ্রেপ্তার করতে হবে। এটা আবেদন বলুন, হুঁশিয়ারি বলুন বা দাবি, সেটাই জানাচ্ছি পুলিশের কাছে। কিন্তু কারা হামলা করলো বিজেপি কর্মীর ওপর, সেই প্রসঙ্গে কোনো বিশেষ রাজনৈতিক দল বা ব্যক্তির নাম আনেননি শুভেন্দু। তিনি বলেন, কে বা কারা করেছে সেটা চোখে দেখেনি তাপস, তাই কোনো দল বা ব্যক্তির নাম তিনি পুলিশকে দেননি। ভারতীয় জনতা পার্টি কাউকে মিথ্যে মামলা করতে উৎসাহিত করে না, সততার উপর সংগ্রাম করে বিজেপি। শুভেন্দু বলেন, বাংলায় পরিবর্তন দরকার। সৌমিত্র বলেছেন, দাদা সঙ্গে থাকলেই হবে, দাদার সঙ্গে আছে। সৌমিত্রকে উদ্দেশ্য করে বলেন, আমি বালু মাটির লোক, আপনি লাল মাটি। 54টা আসনই দেব নরেন্দ্র মোদীকে, সব সাফ করে দেব। বিধানসভা ভোট প্রায় এসে গেল, সেই নিয়ে শুভেন্দু বলেন, যে রোগের যে ওষুধ, কোথায় ভিটামিন কোথায় অ্যান্টিবায়োটিক দিতে হবে শুভেন্দু জানে। বালির টাকা তোলা পুলিশকে কি জবাব দিতে হয় বিজেপি জানে। 20টা রাজ্য হয়ে গেছে, 24-এ উড়িষ্যা পেয়েছে বিজেপি, তারপর বিহার, 26-এ বঙ্গ জিতবে। সনাতনের জয়যাত্রা এগিয়ে চলবে। সিপিএমকেও আক্রমণ শানাতে ছাড়লেন না বিরোধী দলনেতা। তিনি সিপিএমকে তৃণমূলের বি টিম আখ্যা দেন, ওরা হিন্দু এলাকায় ভাষণ দেয় বলে কটাক্ষ ছুড়ে দেন। এসআইআরের ফাইনাল তালিকা বেরোনো এখনও সময়ের অপেক্ষা। সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, ফাইনাল লিস্ট বেরোনোর পর সব জানতে পারবেন। বিহারের সংখ্যা শুনবেন নাকি? কি হবে জানেন? যাদের নাম আসবে না, আইনের সাপ বলা আছে কি কি হবে, অপেক্ষা করুন। এসআইআরে যদি নাম না ওঠে, কি হবে ভবিষ্যৎ? বিরোধী দলনেতার আশ্বাস, যিনি ভারতীয় তার ভয় কি? শরণার্থীরা জায়গা পাবেন, অনুপ্রবেশকারীদের জন্য যোগীজি আছেন। জাতীয় কন্যা শিশু দিবসে বাংলার মেয়েদের উদ্দেশ্যে ভালোবাসা, আশীর্বাদ এবং প্রতিশ্রুতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথাই, বাংলা ও ভারতের প্রতিটি কন্যা সন্তান সমাজের ভবিষ্যৎ রূপকার। শুধু একটি দিনে নয়, সারা বছর জুড়েই বাংলায় মেয়েদের উদযাপন ও ক্ষমতায়নের কাজ চলে বলে স্পষ্ট করে জানালেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে রাজ্য সরকারের একের পর এক প্রকল্পের কথা, যা একটি মেয়ের জন্ম থেকে শুরু করে শিক্ষা, আত্মনির্ভরতা এবং সামাজিক সুরক্ষার প্রতিটি ধাপে পাশে দাঁড়ায়। তার কথাই, এই যাত্রার সূচনা হয় কন্যাশ্রী প্রকল্প দিয়ে, যা আজ আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি ও পুরস্কৃত। মেয়েদের শিক্ষা বজায় রাখা এবং বাল্যবিবাহ রোধ করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রীর দাবি, এই প্রকল্পের মাধ্যমে গত কয়েক বছরে প্রায় 1 কোটি মেয়েকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, যাতে তারা স্কুল ও কলেজের পড়াশোনা চালিয়ে যেতে পারে। তিনি এও দাবি করেন, শিক্ষার পথে এগোতে আরও সহায়ক হয়েছে সবুজ সাথী প্রকল্প। স্কুলে যাতায়াত সহজ করতে প্রত্যেক ছাত্রীকে দেওয়া হয়েছে সাইকেল। পাশাপাশি শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী, তরুণের স্বপ্নের মতো একাধিক প্রকল্পের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বিনামূল্যে পাঠ্য বই, স্কুলের পোশাক, জুতো, মিড ডে মিল সব মিলিয়ে মেয়েদের পড়াশোনার পথে আর্থিক বাধা দূর করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী এও মনে করিয়ে দেন, বিয়ের সময়েও মেয়েদের পাশে রয়েছে রাজ্য। রূপশ্রী প্রকল্পে এককালীন আর্থিক সহায়তা দেওয়া হয় নববধূকে, আর প্রাপ্তবয়স্ক হওয়ার পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়ে রাজ্যের 2.21 কোটি মহিলা নিয়মিত মাসিক আর্থিক সহায়তা পাচ্ছেন, যা তাদের অর্থনৈতিক স্বনির্ভরতার বড় ভিত্তি বলে দাবি সরকারের। একই সঙ্গে পরিবারের কেন্দ্রীয় স্তম্ভ হিসেবে মহিলাদের হাতে তুলে দেওয়া হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড। এই কার্ডের মাধ্যমে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা সুবিধা পাচ্ছে গোটা পরিবার। মুখ্যমন্ত্রী বলেন, আজ বাংলার মেয়েরা বিজ্ঞান গবেষণার থেকে আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চ সব ক্ষেত্রেই নিজেদের যোগ্যতা প্রমাণ দিচ্ছে। তাদের জন্য এমন একটি পরিবেশ গড়ে তোলায় সরকারের লক্ষ্য, যেখানে তারা ভয়হীনভাবে শ্বাস নিতে পারে, নির্ভয়ে শিখতে পারে এবং সাহসের সঙ্গে নেতৃত্ব দিতে পারে। বিএলওদের বিরুদ্ধে এবার আরও কড়া কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইওদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠল। বিধি মেনে সব রাজ্যের সিইওদের সেই এখতিয়ার দিল জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যে সব রাজ্যের সিইওদের কাছে চিঠি করেছেন। কোনো বিএলওর বিরুদ্ধে অভিযোগ উঠলে আইন অনুযায়ী দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে। এবার থেকে সিইওরা নিজে থেকেই স্বতঃপ্রণোদিতভাবে অথবা ডিইও কিংবা ইআরও রিপোর্টের ভিত্তিতে যে কোনো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। এর মধ্যে সামরিক বরখাস্ত, বিভাগীয় তদন্ত শুরু করা বা এফআইআর দায়ের করার নির্দেশ দিতে পারেন সিইও।
এতদিন সিইওকে বাদ রেখে জাতীয় কমিশন সিদ্ধান্ত নিত, এবার সেই স্বাধীনতা দেওয়া হলো সিইওকে। চিঠিতে উল্লেখ রয়েছে, কোনো বিএলওর বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, গাফিলতি, অসদাচরণ কমিশনের নির্দেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করা কিংবা ভোটার নিবন্ধন বিধি অমান্য করলে তার বিরুদ্ধে করা পদক্ষেপ করতে পারেন সিইও। এক্ষেত্রে সিইও কিংবা ডিইও সংশ্লিষ্ট বিএলওকে সামরিক বরখাস্ত করবেন এবং শৃঙ্খলা ভঙ্গ বা দায়িত্বে অবহেলার কারণে বিভাগীয় তদন্ত করার নির্দেশ দেবেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠাবেন। এই ধরনের সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেবে এবং গৃহীত পদক্ষেপের বিষয়ে 6 মাসের মধ্যে কমিশনকে অবহিত করতে হবে। প্রয়োজনে আরপি অ্যাক্ট 1950-এর 32 অনুযায়ী সিইওর অনুমোদনের ভিত্তিতে ডিইও সংশ্লিষ্ট বিএলওর বিরুদ্ধে এফআইআরও দায়ের করাতে পারবেন। পাশাপাশি কোনো এসআইআরের কাজে বিএলওদের ওপর হামলার অভিযোগ উঠলেও তৎক্ষণাৎ এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন সিইও মনোজ আগরওয়াল। কংগ্রেসের হাত ধরতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে আলিমউদ্দিন। এবার সোশ্যাল মিডিয়ায় সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কংগ্রেসকে জোটে আসার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানালেন। কংগ্রেসকে জোটে পেতে সেলিমের এই আহ্বান নিয়ে অবশ্য সেরকম আগ্রহী নয় বামফ্রন্টের শরিকরা। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, কংগ্রেসকে জোটে চেয়ে সিপিএম যদি পোস্ট করে তাহলে দায়িত্ব সিপিএমের। বামফ্রন্টে এসব নিয়ে আলোচনা হয়নি। এদিন সেলিম ফেসবুক পোস্টে লিখেছেন, শুধু বামফ্রন্ট নয়, আমরা কংগ্রেস এবং আইএসএফকেও বলছি, যারা বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়তে রাজি আছে তাদের সবাইকে একজোট করে লড়তে হবে। একই সঙ্গে সেলিমের তাৎপর্যপূর্ণ মন্তব্য, মুর্শিদাবাদের কংগ্রেস দল তাকিয়ে আছে প্রদেশ কংগ্রেসের দিকে, প্রদেশ কংগ্রেস তাকিয়ে আছে দিল্লি কি বলবে সেদিকে। আমরা বলছি, এই বাংলার ভবিষ্যৎ কোনো হিল্লি দিল্লি ঠিক করবে না, এই বাংলার মানুষকেই ঠিক করতে হবে। কংগ্রেসকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী জোটের পক্ষে হলেও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী জোটের পক্ষে হলেও প্রদেশ কংগ্রেস যে এখনও রাজি নয় সেটা বোঝাতেই চেয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক। কংগ্রেস নিয়ে অনিশ্চয়তা থাকলেও আইএসএফের জোটে আসা নিয়ে অনেকটাই নিশ্চিত সিপিএম। কিন্তু শরিক ফরওয়ার্ড ব্লক হাত ধরার ক্ষেত্রে সেরকম আগ্রহী নয়। সরকারে থাকাকালীন 34টি আসনে লড়ত ফরওয়ার্ড ব্লক, এবারও সেই আসনগুলিতে লড়তে অনড় তারা। 21-এর বিধানসভা নির্বাচনে 21টি আসনে লড়েছিল ফরওয়ার্ড ব্লক। বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট করে লড়াইয়ের পক্ষে সিপিআই নেতা গৌতম রায়ের দাবি, গতবার আমরা 10টি আসনে লড়েছিলাম, এবার বাড়তি আসনের দাবি করেছি। এদিকে কংগ্রেসকে জোটে আসার ডাক দিয়ে সেলিমের সমাজ মাধ্যমে আহ্বান নিয়ে বিরুদ্ধ মন্তব্য বামকর্মী সমর্থকদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট, সিপিএমের এই হাত প্রীতি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। সেলিমের ফেসবুক পোস্টে জনৈক ব্যক্তি মন্তব্য করেছেন, লোকসভা নির্বাচনে নোটার বোতাম টিপে চলে এসেছিলাম তাই জোটের জন্য, বিধানসভা নির্বাচনেও তাই করব। যতদিন না জোট ছেড়ে নিজেরা একা নির্বাচনে লড়বে ততদিন ভোট নয়। বিজেপির সর্বভারতীয় সভাপতির পদে বসে কিছুটা হলেও কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছেন নীতিন নবীন। বঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন, গেরুয়া ব্রিগেডের যা হাল তাতে ভোট বৈতরণী পেরোনো অতি কঠিন, সন্দেহ নেই। আর তা টের পেয়েই পদে বসেই নীতিন নবীন প্রথম সফর হিসেবে বেছে নিলেন বাংলাকে। তবে সাংগঠনিকভাবে দুর্বল কলকাতা নয়, নবীন আসছেন সম্ভাবনাময় মধ্যবঙ্গে। বর্ধমান দুর্গাপুরে মেলার উদ্বোধন, তারপর দলীয় বৈঠক ও জনসভা। শনিবার তাঁর চূড়ান্ত সফরসূচি সম্পর্কে জানিয়েছেন বিজেপির প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক। 27শে জানুয়ারি দুর্গাপুরে এসে কেন্দ্রের প্রকল্পগুলির প্রচারে আয়োজিত কমল মেলার উদ্বোধন করবেন নবীন। 28 তারিখ সকালে পুজো দেওয়ার পাশাপাশি দফায় দফায় জেলা কমিটির সঙ্গে বৈঠক করার কথা তাঁর। দুর্গাপুরের মেলা ময়দানে জনসভাও করবেন নীতিন নবীন। জানা যাচ্ছে, বিজেপির সর্বভারতীয় সভাপতির বঙ্গ সফর শুরু হচ্ছে দুর্গাপুর থেকে। দুর্গাপুর ইস্পাত নগরীর রাজীব গান্ধী স্মারক ময়দানে কমল মেলার উদ্বোধন দিয়েই নীতিন নবীনের প্রথম বঙ্গ সফর শুরু। মেলার উদ্বোধন করবেন তিনি। শনিবার দুর্গাপুরে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তাঁর সফরসূচি সম্পর্কে জানান, 27শে জানুয়ারি মেলার উদ্বোধন করবেন নীতিন নবীন। ওই দিন রাতে দুর্গাপুরের এক বেসরকারি হোটেলে বিজেপির রাজ্য কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন তিনি। বঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন, গেরুয়া ব্রিগেডের যা হাল তাতে ভোট বৈতরণী পেরোনো অতি কঠিন, সন্দেহ নেই। আর তা টের পেয়েই পদে বসেই নীতিন নবীন প্রথম সফর হিসেবে বেছে নিলেন বাংলাকে।
তবে সাংগঠনিকভাবে দুর্বল কলকাতা নয়, নবীন আসছেন সম্ভাবনাময় মধ্যবঙ্গে। বর্ধমান দুর্গাপুরে মেলার উদ্বোধন, তারপর দলীয় বৈঠক ও জনসভা। এই হোটেল নিয়েই গত বিধানসভায় ব্যাপক সমালোচনা উঠেছিল। প্রয়াত কয়লা মাফিয়া ও বিজেপি নেতা রাজু ঝায়ের এই হোটেলেই সেই সময় প্রায় বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছিল। 28শে জানুয়ারি সকালে ভিরিঙ্গি কালীবাড়িতে পুজো দেওয়ার পর পূর্ব বর্ধমান কমিটির সঙ্গে বৈঠক করবেন তিনি মেলা ময়দানে। পরে রানীগঞ্জে বৈঠক করবেন আসানসোল জেলা কার্যকর্তাদের সঙ্গে। বিধানসভা ভোটে দলের রণকৌশল নিয়ে এই বৈঠক বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। 27 থেকে 31শে জানুয়ারি পর্যন্ত চলবে এই কমল মেলা। উদ্বোধনে বিজেপির নবনির্বাচিত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ছাড়াও উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ছাড়াও অন্যান্য বিজেপির রাজ্য নেতৃত্ব। কমল মেলায় প্রায় 80টি স্টল থাকবে, যে স্টল নেওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। কেন্দ্রীয় সরকারের প্রতিটি প্রকল্প সম্পর্কে মানুষকে জানানো হবে এই মেলা থেকে। দুর্গাপুর নাগরিক সমাজের নামে বিজেপির এই কমল মেলাকে তোপ দেখেছে তৃণমূল। রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের কটাক্ষ, যারা বাংলা বোঝে না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করে, তারা অবাঙালিদের নিয়ে এসে বাংলা সংস্কৃতি নিয়ে বড়াই করছেন। এদিকে নীতিন নবীনের পরপরই বঙ্গে আসছেন অমিত শাহ। দলীয় সূত্রে খবর, 30 তারিখ রাতে কলকাতায় পা রাখবেন তিনি। 31 তারিখ শিলিগুড়িতে তার কর্মসূচি। তবে ওই দিন বারাসাতেও জনসভা করার কথা শাহের। সব মিলিয়ে চলতি মাসে দিল্লির বিজেপি নেতাদের আনাগোনা বঙ্গ ভোটের উত্তাপ বাড়িয়ে তুলেছে। নীতিন নবীনের পরপরই বঙ্গে আসছেন অমিত শাহ। দলীয় সূত্রে খবর, 30 তারিখ রাতে কলকাতায় পা রাখবেন তিনি। 31 তারিখ শিলিগুড়িতে তার কর্মসূচি। তবে ওই দিন বারাসাতেও জনসভা করার কথা শাহের। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় বিজেপি নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, এই ঘটনার নেপথ্যে শাসক তৃণমূল কংগ্রেসের গভীর ষড়যন্ত্র রয়েছে। তার দাবি, বিরোধী কণ্ঠরোধ করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। একই সঙ্গে তিনি প্রশাসনের ভূমিকা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন। গতকাল বাঁকুড়ার ওন্দা এলাকায় গিয়ে শুভেন্দু অধিকারী বিজেপির স্থানীয় আইটি সেলের সমন্বয়ক তাপস বারিকের পুড়ে যাওয়া কাঁচা বাড়ি পরিদর্শন করেন। জানা গিয়েছে, 22শে জানুয়ারি গভীর রাতে প্রায় 2টো নাগাদ ওই বাড়িতে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে পুরো বাড়ি ভস্মীভূত হয়ে যায়। শুভেন্দুর দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং বিজেপির সাংগঠনিক শক্তি ভাঙতেই পরিকল্পিত ও প্রাণঘাতী আক্রমণ। বিরোধী দলনেতা বলেন, এলাকায় তাপস বারিকের সক্রিয়তার ফলে বিজেপির ভোট ব্যাংক ক্রমশ শক্তিশালী হচ্ছিল, যা দেখে তৃণমূল আতঙ্কিত হয়ে পড়ে। তার অভিযোগ, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সনাতন সংস্কৃতির সমর্থক 25 থেকে 30 বছর বয়সী বিজেপি কর্মীদের লক্ষ্য করে একের পর এক হামলা চালানো হচ্ছে। শুভেন্দু আশঙ্কা প্রকাশ করেন, প্রশাসন এই ঘটনাকে শর্ট সার্কিট বা গ্যাস লিকের ফল বলে দেখিয়ে প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা করতে পারে। তদন্ত নিয়েও একাধিক গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি। শুভেন্দুর দাবি, ঘটনার প্রায় 48 ঘন্টা পরে ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছয়। অগ্নিকাণ্ডের দিন কোনো প্রাথমিক তদন্তই হয়নি। এমনকি ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রিপল বা কম্বলের মতো ন্যূনতম ত্রাণও দেওয়া হয়নি। আগেও হুমকি পাওয়া সত্ত্বেও কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে শাসক দলের নির্দেশে কাজ করার অভিযোগও করেন তিনি। এদিন প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রসঙ্গ তোলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের জন্য প্রায় 40 লক্ষ বাড়ির অনুমোদন দিয়েছিল, যার জন্য বরাদ্দ ছিল প্রায় 30,000 কোটি টাকা। কিন্তু রাজ্য সরকারের ব্যর্থতায় এখনও বহু দরিদ্র পরিবার জরাজীর্ণ ঘরে থাকতে বাধ্য হচ্ছেন। তার দাবি, এই প্রকল্প সঠিকভাবে রূপায়িত হলে তাপস বারিকের পরিবারকে এমন বিপদের মুখে পড়তে হতো না। শুভেন্দু অধিকারী জেলা নেতৃত্বের সঙ্গে তাপস বারিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তিনি জানান, বিজেপির তরফে বাড়ি মেরামত, দোকান নতুন করে চালু করার জন্য আর্থিক সহায়তা, সিসিটিভি ক্যামেরা বসানো এবং নিরাপত্তার ব্যবস্থা করা হবে। ঘটনার পর গ্রাম ছাড়তে চেয়েছিলেন তাপস বারিক, তবে দলের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস দিয়ে তাকে গ্রামেই থাকার অনুরোধ করা হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী অভিযোগ অস্বীকার করে বলেন, ভোররাতে আগুন লেগেছে ঠিকই, তবে এখনও আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। তার প্রশ্ন, কারণ স্পষ্ট না হলে তৃণমূলকে দোষারোপ করা হচ্ছে কেন? পাল্টা তিনি দাবি করেন, কেন্দ্র সরকার যদি আবাস যোজনার টাকা আটকে না রাখত, তবে পরিবারটি ইতিমধ্যেই পাকা বাড়ি পেত। এদিকে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন, পুলিশি তদন্তে অগ্রগতি না হলে পরবর্তীদের আইনি পদক্ষেপ নেওয়া হবে। এদিন কার্যত পুলিশ প্রশাসনকে ডেডলাইন বেঁধে দেন রাজ্যের বিরোধী দলনেতা।
নজন মাওবাদীর আত্মসমর্পণের পর ওড়িশার নবরঙ্গপুর জেলাকে আনুষ্ঠানিকভাবে মাওবাদী মুক্ত বলে ঘোষণা করল প্রশাসন। শনিবার এই ঘোষণা করে জেলা পুলিশ জানায়, আত্মসমর্পণের ফলে দীর্ঘদিনের মাওবাদী প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হলো এই জেলা। পুলিশ সূত্রে জানা গেছে, আত্মসমর্পণকারী 9 জন মাওবাদীর মধ্যে 7 জনই মহিলা। তাদের মাথার উপর মোট 47 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এই মাওবাদীরা দীর্ঘদিন ধরে নবরঙ্গপুর জেলা এবং পার্শ্ববর্তী ছত্তিশগড়ের ধামতারি এলাকায় সক্রিয় ছিল বলে জানিয়েছে পুলিশ। জেলা পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, এই আত্মসমর্পণের ফলে নবরঙ্গপুর জেলায় আর কোনো সংগঠিত মাওবাদী কার্যকলাপ অবশিষ্ট নেই। তাই জেলাটিকে মাওবাদী মুক্ত হিসেবে ঘোষণা করা হলো। প্রশাসনের দাবি, সাম্প্রতিক বছরগুলিতে লাগাতার অভিযান, উন্নয়নমূলক কাজ এবং আত্মসমর্পণ নীতির ফলেই এই সাফল্য এসেছে। নবরঙ্গপুর জেলার অতীত অবশ্য মাওবাদী হিংসার একাধিক রক্তাক্ত অধ্যায়ের সাক্ষী। 2011 সালের 24শে সেপ্টেম্বর এই জেলাতেই মাওবাদী হামলায় নিহত হন তৎকালীন বিজেপি বিধায়ক জগবন্ধু মাঝি এবং তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী পি.কে. পাত্র। তার এক বছর আগেই 2010 সালের 16 জুলাই রায়গড় ব্লকের কুন্দেই থানায় হামলা চালিয়েছিল মাওবাদীরা। এই ঘটনার পর রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। তবে পুলিশ জানাচ্ছে, 2011 সালের পর থেকে নবরঙ্গপুরে বড় কোনো মাওবাদী হামলার ঘটনা ঘটেনি। ধীরে ধীরে জেলাটিতে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। আত্মসমর্পণকারী মাওবাদীদের মূল স্রোতে ফেরাতে পুনর্বাসন ও সহায়তা কর্মসূচিও চালু করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। বর্তমানে ওড়িশার মোট 30টি জেলার মধ্যে মাত্র 7টি জেলায় মাওবাদী প্রভাব এখনও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই জেলাগুলি হল কন্ধমল, কালাহান্ডি, বোলাঙ্গীর, মালকানগিরি, কোরাপুট, রায়গড় এবং বৌদ্ধ। সেখানেও মূলত প্রত্যন্ত ও দুর্গম এলাকার কয়েকটি পকেটে সীমাবদ্ধ মাওবাদী কার্যকলাপ নবরঙ্গপুর মাওবাদী মুক্ত হওয়াকে বড় সাফল্য হিসেবে দেখছে প্রশাসন। কারণ কেন্দ্রের লক্ষ্য অনুযায়ী 2026 সালের 31শে মার্চের মধ্যে দেশকে সম্পূর্ণভাবে মাওবাদী মুক্ত করার সময়সীমা ক্রমশ এগিয়ে আসছে। সেই লক্ষ্যের পথে এই আত্মসমর্পণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। বন্দে মাতারামকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়ার পথে কেন্দ্র, সেই লক্ষ্যেই নাকি প্রস্তুতি শুরু হয়েছে কেন্দ্রীয় সরকার। জাতীয় সঙ্গীত জনগণ মনর মতোই বন্দে মাতারাম গাওয়ার নিয়ম, আচরণবিধি ও আইনি দায়বদ্ধতা থাকবে কিনা তা নিয়ে সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে বলে খবর। জানা গিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের ডাকা ওই বৈঠকে জাতীয় সঙ্গীতের মতো জাতীয় গানের ক্ষেত্রেও নির্দিষ্ট প্রোটোকল থাকা উচিত কিনা তা খতিয়ে দেখা হয়েছে। বিজেপির বক্তব্য, বন্দে মাতারামের প্রতি সম্মান আরও বাড়াতেই এই উদ্যোগ। দলের অভিযোগ, 1937 সালের কংগ্রেস এই গানের কিছু গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে তার গুরুত্ব খাটো করেছিল। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটের কথাও নতুন করে সামনে আনছে শাসক দল। এই আলোচনার সময়টাও তাৎপর্যপূর্ণ। কেন্দ্রীয় সরকার বর্তমানে বন্দে মাতারামকে ঘিরে বছরব্যাপী এক কর্মসূচি পালন করছে। সেই উদযাপনের প্রথম পর্ব শেষ হয়েছে গত নভেম্বর মাসে। দ্বিতীয় পর্ব চলছে এই মাসে। তৃতীয় পর্ব নির্ধারিত হয়েছে 2026 সালের আগস্টে এবং চতুর্থ তথা শেষ পর্ব হবে 2026 সালের নভেম্বর মাসে। স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকে জাতীয় গানের ব্যবহারিক দিকগুলি বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। কোনো কোনো অনুষ্ঠানে বন্দে মাতারাম গাওয়া হবে, জাতীয় সঙ্গীতের সঙ্গে একসঙ্গে গাওয়া উচিত কিনা অথবা আলাদা সময় নির্ধারণ করা হবে কিনা, এই সমস্ত প্রশ্ন উঠে এসেছে। এছাড়াও জাতীয় গানের অবমাননা হলে কোনো শাস্তিমূলক বিধান থাকা উচিত কিনা সে বিষয়েও মতামত বিনিময় হয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে জাতীয় সঙ্গীত ও জাতীয় প্রতীকের মর্যাদা সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক মামলা আদালতে হয়েছে। জাতীয় সঙ্গীত গাওয়ার নিয়মাবলী কি হবে অথবা জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন 1971-এর আওতায় শাস্তির বিধান প্রযোজ্য কিনা, এই প্রশ্নগুলিও বারবার উঠে এসেছে। সেই আইন মূলত জাতীয় প্রতীক ও জাতীয় সঙ্গীতের অবমাননা রুখতেই প্রণয়ন করা হয়েছিল। বন্দে মাতারাম একটি জাতির জীবনী শক্তি। ভারত স্বাধীনতার বহু বছর আগে থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন অধিনায়ক গানের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই মাতৃবন্দনা গীতি। বন্দে মাতারাম এই দেশের পরাধীনতা থেকে মুক্তির লড়াইয়ের একমাত্র ধ্বনি, যা কালাপানি পাড়ের কুখ্যাত সেলুলার জেলের নৃশংস অত্যাচার সহ্য করতেও সঞ্জীবনী বটিকার মতো কাজ করত। একটি স্রোত বা বন্দনা গান যার আয়ুকাল 150 বছর। জানা নেই পৃথিবীর আর কোনো দেশে এমন দৃষ্টান্ত আছে। কমিউনিজমের পতনের পর লং লিভ রেভলিউশন আর মেনেছে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরামের কাছে। 1875-এ যখন বঙ্গদর্শন
পত্রিকায় প্রথম বন্দে মাতরম গানটি পাদপূরণ হিসেবে প্রকাশিত হয় তখন এই ব্যাপারে তেমন ব্যাপক প্রচার হয়নি। অর্থাৎ পত্রিকার একটি পাতা ভরাট করার জন্য লেখা হয়েছিল বন্দনা গীতিটি, কারো নজরেও পড়েনি তেমন করে। বঙ্কিমচন্দ্র 1882 সালে আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম সংযুক্ত করেন, তখন থেকেই এর উত্থান ও বিতর্কের সূত্রপাত।